আজকের অনুষ্ঠানের আরেকজন অতিথি সাজ্জাদ হোসেন, তার কাছে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওকে সাজ্জাদ, তোমাকে ধন্যবাদ। তো এবার যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সঙ্গে, এইটা হচ্ছে আমার এলাকার এক আমার দাদা হয়, গ্রাম সম্পর্কে আর কি। আচ্ছা, আমার ফ্যামিলির। তো উনি হচ্ছে বৃষ্টি পড়লেই আর কি মাছ মারতে বের হবেনি আর কি। আশেপাশে যে সব জমি আছে, মাছ মারার জন্য একজন আরামফিল মানুষ বলা চলে। তো উনি হচ্ছে একদিন এইরকম, তবুও ঘটনাটি হবে আজ থেকে অনেক বছর, উনি যখন হচ্ছে ছোট বিয়ে করেননি সেই সময়। আচ্ছা আচ্ছা। তো অনেক বছর আগের ঘটনা। ওকে। তো উনি হচ্ছে একদিন মাছ মারার জন্য বেরিয়েছেন। তো বাড়িতে সেই দিন নাকি ওনার মা বাবার সঙ্গে অনেক জেদ করে আর কি নেমেছেন জমিতে, যে কোনো একটা বিষয় নিয়ে আর কি রাগ করেছিল। রাত্রে ভাতও খাইনি, তো জমিতে মাছ মারার জন্য নামলেন। তো নামার পরে তো যেহেতু একটা পাথার ছিল, ফাঁকা জমি, তো বড় একটা বিল, তো ওই বিল পেরিয়ে সামনেই ছিল হচ্ছে এক গোরস্থান আর কি। আচ্ছা। তো ওইটা হচ্ছে পারিবারিক একটা গোরস্থান যেহেতু, তবু ওখানে অনেক লোককে অপবিত্র হয়ে যারা মারা গেছেন ওদেরকেও কবর দেওয়া হয়েছে। তো ওনারা হচ্ছে ওখানে উনি যখন মাছ মারতে নামেন আমার দাদা, তখন হচ্ছে মাছ মারছেন, তো হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, চারিদিক ফাঁকা, থমথমে একদম। তো উনি হচ্ছে মাছ মারছেন, তো ছোট ছোট কিছু চেংটি মাছ পাচ্ছেন, চেংটি কড়াই এরকম। তো এরকম মারতে মারতে হচ্ছে হয়েছে কি, উনি মাছ মারছেন, তো এমন অবস্থায় হচ্ছে আকাশ থেকে জোরে একটা বাস পড়ে। তো উনি উপরের দিকে তাকিয়ে দেখেন যে হচ্ছে সামন থেকে একটা বড় মেঘ আসছে, সাদা মেঘ। তো হচ্ছে উনি ভাবছেন যে এই বৃষ্টির মধ্যে তো কালো মেঘ থাকার কথা, সাদা মেঘ কোথা থেকে আসলো। তো উনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওই মেঘের সাথে আর কি একটা মানুষের মতো কি যেন একটা আসছে উপর দিয়ে উড়ে উড়ে, আকাশ দিয়ে উড়ে উড়ে। জি জি, এরকম একটা মেঘের সাথে। তো উনি ওইটা দেখে নিচের দিকে একটু দেখেন, তো দেখে আবার যখন উপরের দিকে তাকান, তো দেন দেখতে পান যে হচ্ছে ওখানে আসলে কিছুই ছিল না। তো উনি দেখে হয়তো বা ভাবেন যে হচ্ছে হয়তো বা মনের ভুল, কিংবা আমি দেখতে আর কি ভুল করছি। তো এমন অবস্থায় উনি হচ্ছে মাছ মারছেন। তো মাছ মারতে মারতে দেখেন একটা বড় মাছ, শোল মাছ। তো হচ্ছে উনি দেখে আর কি ওনার একটা লোভের মতো একটা লোভ জাগে ওনার। জি, লোভ জাগে ওনার মধ্যে। তো উনি হচ্ছে ভাবছেন যে হচ্ছে এত বড় মাছ যদি মারতে পারি তাহলে ভালোই হবে। তো উনি মাছটিকে লাইট মেরে তাড়া করতে করতে পিছনে পিছনে যান। তো উনি হচ্ছে মাছটার পিছনে যখন ছোটেন, অনেকক্ষণ কেটা হানানোর চেষ্টা করে মাছটার পিঠে। তো অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু পারেন না। তো উনি এক সময় হচ্ছে আশায় ছেড়ে দিয়েছিলেন যে উনি মাছটা মারতে পারবেন না। তো উনি ওই মাছটার দিকে আর লোভ না করে ছোট ছোট মাছ ধরা আবার শুরু করলেন। তো আবার দেখে যে মাছটা ওনার হচ্ছে একদম অনেকটা কাছে, পায়ের কাছে এসে লেজ দিয়ে নাড়াচ্ছে। তো উনি ঘুরেই যেই ক্যাটাটা মারবে, তো হচ্ছে তখনই দেখে যে মাছটা ঝাঁপ দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো এবার ওনার একটা রাগের মতো একটা ক্ষোভ তৈরি হয়। জি। তো ওনাকে হচ্ছে অনেকটা ঘোরায়, পুরো বিলটা ঘোরাতে ঘোরাতে উনি অনেকটা নার্ভাস হয়ে যায় যে এতক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু মাছটাকে মারতে পারতেছি না। তখন এইরকম রাত বাজে 12:30টার মতো। ওই মাছটিকে মারতে গিয়ে এতটার সময় অতিবাহিত হয়ে গেছে। তো উনি মাছটার পিছনে যাচ্ছেন, তো ওই মাছটা একদম ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ওই গোরস্থানের কাছে নিয়ে গেছে। তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওই গোরস্থানের সাইডে ছিল একটা বড় পুকুর। তো ওই পুকুরের ভিতর মাছটা লাফ দিছে। তো
তো ওনার মাথায় হঠাৎ করে একটা আসলো যে এই গোস্থানটা তো ভালো না, অনেককে ভয় দেখিয়েছে মাছ মারতে আসার পর, আর এখানে তো হচ্ছে গলায় ফাঁস দেওয়া আত্মহত্যাকারী অনেক লাশেরও কবর আছে। তো উনি এটা ভাবছেন যে হচ্ছে হয়তো এটা কোনো মাছ না, মাছ রূপে এটা অন্য কিছু। তো উনি ওইটা মানে ওই রকম যখন মাথার মধ্যে আসছে এই জিনিসটা, তখন উনি কি করছে, পলো আর লাইট ওখানে মানে জমির মধ্যে রেখে পানির ভিতর দিয়ে দৌড় দেয়। তো আচ্ছা, মানে জমির মধ্যে পানি অতটা ছিল না, এইরকম হাঁটুর নিচ বরাবর পানি ছিল। তো উনি পানির ভিতর দিয়ে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার পরে ওনার সামনে হচ্ছে একটা মানে সাদা পাঞ্জাবির জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে বলতিছে, কিরে তুই কই যাস? উনি বলতিছে যে মানে কথা বলতে পারছেন না। আচ্ছা, উনি ভয়ে একদম মনে করেন যে হচ্ছে গলা দিয়ে একটা শব্দ বের করতে পারতেছিলেন না। তো উনি ওখানে দাঁড়িয়েই আছেন। তো উনি এখন ভাবছেন যে হচ্ছে আমি এখন এখান থেকে চিল্লান দিব না কোথায় দৌড় দিব না কি করব, ভেবে পাচ্ছিলেন না, মানে দিশেহারা হয়ে যাওয়ার মতো উনি। তো কিছুক্ষণ সময় উনি ওখানে মানে নিজের সেন্সটা ধরে রাখতে না পেরে মানে সেন্সলেস হয়ে যায় ওখানে। জি। তো ওখান থেকে মানে এইরকম আনুমানিক উনি আমাকে যেটা বললো, যখন রাত 3:30টার মতো যখন বাজে ওনার সেন্স ফিরে আসে, তো উনি দেখতে পারেন যে হচ্ছে ওই এলাকায় মানে সেই সময় একজন মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। তো দেখেন যে হচ্ছে ওনার কবরের পাশে উনি শুয়ে আছেন। তো উনি ওখান থেকে যখন দেখলেন যে আমি এখানে, তখন উনি হঠাৎ করে আতঙ্কের মধ্যে পড়ে যান যে আমি গোরস্থানের ভিতরে কিভাবে ঢুকলাম। আর গোরস্থানের এরিয়াটাও অনেকটা বড়ই ছিল, পারিবারিক গোরস্থান হইলেও ওইটাতে অনেক লোককেই মানে এলাকার কবর দেওয়া হতো। তো উনি ওখানে আতঙ্কের মধ্যে পড়ে যায়। তো হচ্ছে ওখানে গোরস্থানের মধ্যে একটা ছোট লাইট লাগানো ছিল। আচ্ছা। তো উনি যখন উঠে গোরস্থান থেকে বের হবে, গোরস্থানের মাঝামাঝি মানে ওনাকে একদম শেষ সীমানায় নিয়ে গিয়ে আর কি রাখছে। তো ওই শেষ সীমানা দিয়ে যদি উনি বেরিয়ে আসতে চান, তো ওনাকে পুকুর পেরিয়ে আসতে হবে। সেই জন্য উনি ঘুরে ঘুরে মানে গোরস্থানের যে দরজাটা আছে ওখান দিয়ে আসবে। তো উনি দেখতে পাচ্ছেন যে এমন অবস্থায় ওনার যে হচ্ছে গোরস্থানে যে লাইটটা ছিল ওটা একবার জ্বলছে একবার নিচ্ছে, একবার জ্বলছে একবার নিচ্ছে। তো এমন অবস্থায় তো উনি ওটা তো দেখে আরো ভয় যে এটা কি হচ্ছে আমার সঙ্গে, আমি কেন আজকে মাছ মারতে আসলাম। তারপর উনি ভাবলেন যে আজকে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। ওনার মনের মধ্যে এরকম কিছু চিন্তা ভাবনা কাজ করছিল। তো উনি ভাবলেন যে হচ্ছে যাই হোক কি হবে দেখা যাবে, আমি আজকে এখান থেকে দেখি গোরস্থান আগে পেরোনোর চেষ্টা করি। তো উনি যখন পেরিয়ে যাবেন, চারপাশে যেহেতু বাঁশের বাতি দিয়ে ঘিরে দেওয়া, তো উনি হচ্ছে উপর দিয়ে পেরিয়ে আসতে পারছিলেন না, কেননা হচ্ছে মনে করেন যে ওনার শরীর ভিজা, তার মধ্যে হচ্ছে উপরের যে হচ্ছে মানে বাতিগুলো থাকে ভাইয়া ওই যে পোতানো, ওগুলো কিন্তু আছে হান্তুত্তরা, আর ওইটা একটু লম্বা টাইপের থাকায় উনি ওই পাশে আসেনি। যদি পাও পিছলে একবার পড়ে যান তাহলে একবারে ওইটা পেট বরাবর আর কি। যাই হোক, তো উনি হচ্ছে ভাবলেন যে আমি গেট দিয়ে বের হয়ে যাব। তো উনি যখন বেরিয়ে যাবেন, তো দেখেন যে হচ্ছে গেটের সামনে দুইজন লোক বসে আছেন, একটা মহিলা একটা পুরুষ। তো উনি ভাবলো যে এত রাত্রে আবার এখানে কে। তো উনি ভয়ে ভয়ে গলায় বলল যে আপনারা কে। তো উনি বলল যে হচ্ছে ওনারা কোনো কথা বলতেছে না। তো আর আবারও বলল যে আপনার কে, এত রাত্রে এখানে কি করছেন। তো ওই দুইজন মানে কাল্লাটা একদম মানে ওনার কাঠটা ছিল সামন পাশে, কিন্তু কাল্লাটা একদম মানে পিছন পাশে ঘুরায় ফেলেন। আচ্ছা আচ্ছা। তো এইটা দেখে তো উনি আরো ভয়ে, তো এবার উনি সেন্সলেস হয়নি, উনি কি করছেন ভয়ের মানে এতটা ভয় পাইছেন যে হচ্ছে সামনে যে ঘিরা ছিল না কি ছিল সেটা দেখেনি, এমন জোরে দৌড় দিছে যে ঘিরাটিরা ভেঙে উনি বেরিয়ে গেছে, এরকম একটা অবস্থা।
তো আসলে মানে উনি যখন ওখান থেকে বেরিয়ে যান, তো উনি হচ্ছে ডাইরেক্ট রাস্তায় গিয়ে ওঠেন, উনি আর জমিতে থাকেন না। লাইট পলো যেসব ছিল সব ওই জমির মধ্যে, তো উনি আর যায়নি ওখানে, তো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে যায়। তো আমি শুনছিলাম যে বাড়ি যাওয়ার সময়ও নাকি ওনার হচ্ছে আশেপাশে যে এলাকায় দেখবেন কুকুর বিড়াল থাকে, মানে উনি যে পাশে যায় সেই পাশে মানে হুঙ্কার দেয়, আচ্ছা আচ্ছা, মানে ডাকাডাকি করে। ডাকাডাকি করে। আর হচ্ছে আমি এইটা জানি যে হচ্ছে কুকুর বিড়ালরা এরা নাকি হচ্ছে যে জিন অশরীরীয় যে হচ্ছে বিষয়গুলো ওনারা আমরা দেখতে মানুষের পারে। চোখে দেখা তো জি। উনি যে রাস্তা দিয়ে আসছে বাড়িতে, যতক্ষণ আসছে ওনার বাড়ি পর্যন্ত কুকুরগুলো ওনার পিছনে পিছনে আসছে। তো আমি ঘটনা শোনার পর ভাবছি যে হচ্ছে হয়তোবা সেই জন্যই ওনাকে কিছু করতে পারেনি, যেহেতু কুকুর বিড়ালগুলো ছিল ওনাকে প্রোটেক্ট করেছিল। তো পরের দিন ওনার প্রচুর জ্বর, তো এই জ্বরে উনি বিছানা থেকে উঠতে পারেন না। তো এমন অবস্থায় ওনার হচ্ছে বাবা একটা কবিরাজকে কল করেন যে হচ্ছে আমার ছেলের এরকম অবস্থা। তো কবিরাজটা ওনাদের চেনা পরিচিত ছিল, তো ওনাকে কল করা হয়। উনি হচ্ছে রোগীর গায়ে আর কি ভরণ দেয়। তো ভরণ দেওয়ার পর বলতেছে যে হচ্ছে তুই একে ধরছিস কেন? তো বলতেছে যে হচ্ছে এই এত রাত্রে পাথরের মধ্যে কি করে, ও কি জানে না এত রাত্রে এখানে মাছ মারতে আসা আমাদের পছন্দ না, এইরকম কথা। তো এমন অবস্থায় মানে তারপর অনেক চেষ্টা করার পরেও আর কি কবিরাজটা জিনটাকে ছাড়াতে পারে না ওনার কাছ থেকে। আর ওই জিনটার সাথে নাকি মানে ওই গোরস্থানের আশেপাশে অনেক জিন ছিল, সবাই মিলে ওকে ধরছে। তো ধরার পর এখন ওই কবিরাজ ওনাকে তাবিজ দিল আমার দাদাকে যে হচ্ছে এইটাই কিছুদিন আপনি ইউজ করেন, তারপর আমি আবার নতুন করে তাবিজ পানি পড়া দিয়ে যাব। তো উনি ওইটা ইউজ করছেন। তো এইরকম করতে করতে এইরকম 6-7 দিন কেটে যান। তো এইরকম কেটে যাওয়ার পর সাডেনলি উনি আবারও মানে মাছ মারতে নামছে। আচ্ছা, মানে মাছ মারার যে নেশাটা মানে না আসলে এই মাছ মারা বা মাছ ধরা যেটাই বলেন, মাছের নেশাটা মানে যাদের আছে সে কিন্তু ছাড়তে পারে না। জি 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 আমার ফ্রেন্ড যে আবিরও আছে, হ্যাঁ সেও মানে প্রচুর মাছ মারে। তাই বাহ। তো হচ্ছে উনি হচ্ছে আরেকদিন মাছ মারতে নামছেন এইরকম বৃষ্টি। তো উনি সেই দিন কি করছেন, একা আর নামেনি, ওনার সাথে ফ্রেন্ড ছিল, তো ওনাদের নিয়ে নামছে। তো মাছ মারতে মারতে উনি আবার দেখতে পারেন যে হচ্ছে একটা বড় মাছ আবারও একটি দেখতে পারেন, সরপুটি যেটাকে আমরা বলি, ওইটা নাকি মানে অনেকটা বড় সাইজের ছিল। তো তবু ওইটা 10 থেকে 12 কেজির মতো হবে। তো উনি দেখে একটু লোভ করছেন যে হচ্ছে মানে ওনার সাথে যে ঘটনাটি ঘটছে, উনি একবারে মাছ মারতে এসে সব কিছু ভুলে গেছে, মানে মাছের নেশায় পড়ে গেছে উনি। তো উনি হচ্ছে ওই মানে ওই বিলে কিন্তু সেই দিন আর নামেনি, অন্য একটি বিলে গিয়ে মাছ মারতে নামছিল। তো হচ্ছে দেখে যে এত বড় মাছ, আমি যদি ওদের ডাকি তাইলে ওরা হয়তো বা এখান থেকে ভাগ নেবে, তো আমি ওদের আর ভাগ কেন দেব, আমি নিজেই মেরে মাছটা নেব। তো উনি হচ্ছে মানে মাছকে লাইট মেরে ফলো করতে যাচ্ছে, এইরকম করে নিয়ে যেতে যেতে আবারও মনে করেন যে হচ্ছে ওনার বন্ধুদের কাছ থেকে ওনাকে দূরে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তো নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে নাকি মনে করেন যে হচ্ছে মেলা দূর নিয়ে গেছে, নিয়ে যা পুকুরের কাছে নিয়ে গিয়ে মাছটা নাকি দেখে উনি আর নেই। উনি ভাবছে হয়তো বা পুকুরে নামছে মাছটা। তো আমি আবার ব্যাক করি, এইটা ভাবার পর ওনার পিছন থেকে আওয়াজ আসলো যে এই বেটা তোর গলায় ওটা কি, ওইটা খোল। তো এইভাবে আওয়াজ আসে। তো উনি পিছনে তাকিয়ে দেখে আসলে কিছুই নেই। তো ওনার সেই ওই কথাটা আবারও মনে হয়। তো উনি ওখান থেকে আবারও দৌড় দেয়। আচ্ছা, তো দৌড় দেওয়ার পরে উনি হচ্ছে মানে কিছু একটার মধ্যে হোঁচট খেয়ে, অথবা কাদা যেহেতু ছিল জমির মধ্যে প্রচুর পরিমাণ পানি, আবার কাদা থাকে, তো উনি পড়ে যান। তো পড়ে গিয়ে ওনার লাইট ফোন যা ছিল সব ভিজে যান। তো ভিজে যাওয়ার পরে দেখে যে হচ্ছে ওনার সামনে একটা বড় একটা সাপ পানির উপর শুয়ে আছে।
তবুও 30 ফুটের মতো হবে সাপটা, এরকম হুম। বড় একটা নাকি ফেনা ধরে আছে সাপটা ওনার দিকে। তো উনি ওইটা দেখে সামনে আর এগোতে পারছেন না, পিছন দিকে ব্যাক করে আবার দৌড় দিচ্ছে। তো এমন অবস্থায় দৌড়াতে দৌড়াতে উনি নাকি জমি পেরিয়ে একটা গভীর জঙ্গলের দিকে চলে যান। তো এমন অবস্থায় ওনার ওখানে যাওয়ার পর যে দেখে যে হচ্ছে গাছের ওপরে 3 জন মহিলা মানে গলায় দড়ি দিয়ে আছেন, আশেপাশে নিস্তব্ধ, এরকম অবস্থা দেখে উনি আবার ওখানে সেন্সলেস হয়ে যায়। পরে ওনাকে আর 3-4 দিনে এরকম খুঁজে পাওয়া যায়নি। তারপর হচ্ছে ওনার বাবা মা যখন ওকে খোঁজাখুঁজি করে, ওর ফ্রেন্ডদেরকে বলে তোদের সাথে আমার ছেলে মাছ মারতে গেল, কই ওই। না, অবশ্যই এটা প্রত্যেকটা বাবা মা চাই করবে। জি। তো ওনারা বললো যে হচ্ছে ও তো আমাদের সাথেই মাছ মারছিল, হঠাৎ করে যে ও কই চলে গেল, আমরা তো অনেক খোঁজাখুঁজি করছি, ডাকাডাকি করছি, কিন্তু ওকে তো পাইনি। ওরা ভাবলাম হয়তো বা ও আমাদের না জানিয়ে মাছ পাইছি দেখে বাড়িতে চলে গেছে, সেই জন্য আমরা ওইটা বাড়িতে চলে আসছি। তো এরকম অবস্থায় হয়েছে কি, কিছুদিন যেহেতু গেল, তো ওনার বাবা মা ভীষণ চিন্তিত যে আমার ছেলে গেল কোথায়। তো এরকম অবস্থায় যে হচ্ছে আমার দাদার দাদা ছিল, উনি একটু যেহেতু বয়স্ক মানুষ, মানে একটু বেশি জানতো সব কিছু, ওনার মাথায় একটা জিনিস ক্যাচ করছিল যে হচ্ছে কিছুদিন আগেই তো আমার নাতির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছিল, তো এটা মাছ মারতে যাওয়ার পর কিছু একটা হয়নি। তো ওনারা আবার একটা ভালো কবিরাজের কাছে যায়, তো গিয়ে বলে যে আমার ছেলে এই অবস্থা। তো আমি শুনছিলাম নাকি ওই কবিরাজের 4টি জিন ছিল, পালিত জিন। আচ্ছা। জি। তো ওই 4টি জিনকে মানে বলে যে হচ্ছে কই আছে খুঁজে বের কর। জি। তো ওই জিনরা নাকি খোঁজ নিয়ে আসে, তো বলে যে হচ্ছে আপনাদের ওই ছেলেটাকে আমাদের জিনরা মানে রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে, আর ওখানে হচ্ছে আমরা আপনাদের ছেলেকে মানে কবিরাজ বলে যে হচ্ছে আমার জিনরা আনতে গেছিল, ওনাকে হচ্ছে জিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের ছেলেকে, আর হচ্ছে আমার জিনরা আপনার ছেলেকে ওখান থেকে আনতে চাইছিল, কিন্তু যে জিনটা ওকে ধরছে ওর সাথে মানে অনেকজন জিন থাকায় ওনার মানে আমার জিনগুলো ওদের সাথে পেরে ওঠেনি। তারপর উনি হচ্ছে বলেন যে হচ্ছে এটা আমার পক্ষে সম্ভব না, আপনারা আরো ভালো কবিরাজ দেখান, কি করা যায়। তারপর ওনারা আবারও কবিরাজের সন্ধান করে, তো অনেক কবিরাজে বলে যে হচ্ছে আপনার ছেলে আছে ঢাকা এই জায়গায়, কিংবা আপনাদের মানে কারো বাসায় গেছে, মানে অনেক কবিরাজে অনেক কথাই বলে। তো যে কবিরাজটি বলছিল যে আপনার ছেলেকে জিন রাজ্যতে নিয়ে যাওয়া হয়েছে, তো হচ্ছে ওনার কাছে আরেকবার ওর বাবা মা যায়, গিয়ে বলে যে হচ্ছে আপনার কি জানা আরও ভালো কোনো কবিরাজ আছে? তো বললো জি হ্যাঁ, আমার ওস্তাদ আছে, আমার ওস্তাদের নাম্বার দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ কইরা আপনারা দেখেন কিছু করতে পারেন কিনা। তো ওনার ওস্তাদের কাছে যখন যাওয়া হয়, ওনার ওস্তাদ বলেন যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, কি করা যায় আমি দেখতেছি। তো এই ওনার ওস্তাদকে বলা হয়, ওনার ওস্তাদ বলে আচ্ছা ঠিক আছে, আপনারা বাসায় চলে যান, আজকে মানে রাত্রেবেলা গেছিল যেহেতু ওই কবিরাজের হচ্ছে ওস্তাদের কাছে, তো বলছে যে হচ্ছে আপনার বাড়িতে চলে যান, সকালের মধ্যে আপনার ছেলে বাড়িতে ফিরে আসবে, সমস্যা নেই। তো বললো আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু দেখেন আমার ছেলেকে আনতে পারেন কিনা, একটু চেষ্টা করেন। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা করবেন না। তো ওই কবিরাজের যে ওস্তাদ ছিল, উনি নাকি হচ্ছে ওনার জিনকে মানে লাগিয়ে দিয়েছে যে যা আর হচ্ছে ওনাকে ধরে। তো উনি কি করছে যে হচ্ছে ওনার যে ছেলেকে তুলে নিয়ে গেছে জিন রাজ্যতে, ওখান থেকে নাকি তুলে আনছে, আনার পরে মানে বাড়িতে দেখে হচ্ছে বিছানায় ওনার রুমে শুয়ে আছে আমার দাদা। পরে আমার ওই দাদার কাছ থেকে শুনছি যে হচ্ছে উনি নাকি জিনদের রাজ্যে গিয়েছিল, তো হচ্ছে ওখানে নাকি মানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছে ওই জায়গায়, মানে ওখানে যে মানে জিনরা যেখানে থাকে বাড়িগুলো নাকি অনেক সুন্দর ছিল, কাচের, আবার